আজ আপনাদের নিয়ে যাব শতাব্দী প্রাচীন এক শহরের একটি অনন্ত ভাস্কর্যের কাছে। আপনাদের সামনে তুলে ধরবো এই ভাস্কর্যের পেছনে থাকা বিভিন্ন ছোটখাটো খুঁটিনাটি ইতিহাসকে। তবে হ্যাঁ, এটি পরিদর্শনের জন্য কিন্তু আপনার অফিসের ওই লম্বা ছুটি রেখে খরচ করার কোনো প্রয়োজনীয়তা নেই। হাতে একটি বেলা ও মনে একটু অদম্য ইচ্ছা থাকলেই হয়। তো চলুন ঘুরে আসি আমার সাথে ওই রূপকথা শহর থেকে। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজ। সকালবেলা নিজের বাহনটিকে ভেডি ফেডি করে তার উপরে চেপে সোজা পৌঁছে গেছিলাম নৈহাটি। সেখানে গিয়ে বৈষ্ণব ফেরিঘাট থেকে ফেরি ধরে আমরা গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ব্যান্ডেল। এই ব্যান্ডেলে ফেরিঘাট থেকে মিনিট পাঁচেক বাইক চালালে আপনি পৌঁছে যাবেন হুগলি জেলার সে অনন্ত ভাস্কর্যের কাছে। হুগলি জেলার এক অনন্ত ভাস্কর্য হুগলি ইমামবাড়া। আজ কিন্তু আমাদের ডেস্টিনেশন হুগলি। আমরা কিন্তু পাহাড় টাহাড় সব ঘুরে তোমরা এর আগের ব্লগগুলোতে দেখেছো আমরা নর্থ বেঙ্গলে কিছু ট্রাভেল করেছি, পরবর্তী সময় নর্থ বেঙ্গল এবং আরো অনেক জায়গা আসবে। বাট আজকের ডেস্টিনেশনটা হচ্ছে হুগলি। এর পেছনে কারণটা হচ্ছে, দেখো, হুগলি জেলায় অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু লোকে এখন এক্সপ্লোর করে দেখেন। আর সত্যি কথা বলতে গেলে এই জায়গাটার খোঁজ আমি বেশ কিছু রিলসে দেখেছিলাম। এই জায়গাটা হচ্ছে হুগলি জেলায়। তুমি যদি গুগলে যাও, গুগলে গিয়ে নর্মালি সার্চ করবে হুগলি ইমামবাড়া, তাহলে তুমি দেখতে পাবে। জায়গাটায় যদি আসো, জায়গাটা অতুলনীয় সুন্দর জায়গা। জায়গাটা আসার পথ কি করে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ধীরে ধীরে। বাট আগে জায়গাটা দেখে নাও। আর এই জায়গাটা না, একটা গান মনে পড়ে, জায়গাটা আসলে তো তার রিলসটা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে দুদিন বাদে। আগেই জায়গাটা দেখে নাও। অনেক কিছু জায়গাটার মধ্যে রয়েছে, ইমামবাড়াতে ভেতরে প্রচুর কিছু রয়েছে। তো জায়গাটা দেখো, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে কি করে আসবে, এই জায়গাটা কি করে পৌঁছাবে। চলো জায়গাটা এক্সপ্লোর করুন। 1841 থেকে 1861 সালের মধ্যে দীর্ঘ 20 বছর ধরে হুগলি জেলার নদীর তীরবর্তী অঞ্চলে হাজী মোহাম্মদ মানসিনের উদ্যোগে মুসলিম উপাসনালয় ও ঐতিহাসিক নিদর্শনের স্থানটি প্রতিষ্ঠিত করা হয়। মূলত এই ভবনটি দোতলা কাঠামো বিশিষ্ট এবং এর প্রবেশদ্বারের ওপরে থাকা উঁচু ঘড়িঘরের জন্য এটি বিশেষভাবে খ্যাত। এই ইমামবাড়াটি প্রধানত দ্বাদশ শিয়া সম্প্রদায়ের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে, বিশেষত মহরমের শোককালে।
এছাড়াও এই ইমামবাড়াটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অতুলনীয়। আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা সত্ত্বেও আমরা এই ঐতিহাসিক ভাস্কর্যের থেকে অনেকেই অজানা হয়ে আছি। এই রাস্তাটা কিন্তু টাওয়ার ক্লকে যায়, জায়গাটা অন্ধকার হয়। আর যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম। এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা রাস্তা রয়েছে ফর ব্যাপারটা ওর জন্যে। আচ্ছা, তোমরা যদি চাও তো যেতে পারো, ঘুরে ঘুরে এরকম উঠতে হয় উপরে, আর একটু কটা সিঁড়ি ভেঙে। এটি কিন্তু মানে যেটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে এটি দ্বিতীয় বৃহত্তম মানে ক্লক বা ঘড়ি বলতে পারো। আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এটা কিন্তু একদম ইয়মবাড়ার টপে, আর বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয়। পেয়েছে সিঁড়িগুলো ভালো খাড়া, গোল ভাবে ঘুরেছে। এখান থেকে যদি আপনি এই ছাদটায় যাওয়া যায় তাহলে অভূতপূর্ণ ভিউ দেখা যায়। বাট আমাদের দেশের কিছু মানুষজনের কলাকৃতির দরুন, এই যে সেই কলাকৃতি আর্টিস্ট যাই বলেন আপনাদের ভাষায়, তার দরুন এই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে। এখানে আস্তে আস্তে কটা জিনিস আরো দেখলাম, মানে কেন যে করে, গুটখার দাগ, ময়লা, লাথি মেরেছে, কবিতা লিখেছে, ওগো নারী। এই স্থাপত্যগুলোকে না নষ্ট করার মধ্যে কোনো খুশি নেই, এগুলোকে দেখা এবং অনুভব করার মধ্যে খুশি আছে। অবশ্যই এগুলোকে দেখুন, অনুভব করুন, তারপর এই করে নষ্ট করবেন। উপর থেকে অসাধারণ ভিউ দেখা যায়, সামনে ট্রেন লাইন, গঙ্গা সুন্দর হাওয়া দিচ্ছে, অসম্ভব। মানে আমাদের বাড়ির এত কাছে, সত্যি কথা বলতে গেলে দেখুন, এটা কিন্তু বাড়ির থেকে খুব একটা দূর না, নিয়ার অ্যাবাউট ঘন্টাখানেকের মধ্যে। আপনি যদি ডে আউটের জন্য প্ল্যান করেন, এইটা একটা বেস্ট জায়গা হতে পারে। এছাড়াও আমরা যদি ঈদের আগে এসছি তাহলে আরো ভালো, যদি ঈদের আগে আসতে পারেন। এছাড়াও নর্মালি এটা বেশ সুন্দর থাকে। এছাড়া আরো কটা জায়গা রয়েছে, আরো একটা জায়গা প্যান্ডেল আছে, আমরা যাবো। তো চলো তাহলে এখান থেকে আমরা বেরোই। আচ্ছা, এখানে কি করে আসবে সেটা নিয়ে আলোচনা করতে গেলে তোমাদেরকে বলে দিই, তোমরা নৈহাটি থেকেও এখানে আসতে পারো, অথবা ব্যান্ডেল লোকাল ধরে ট্রেন, আর তোমরা ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটির থেকে ব্যান্ডেল লোকাল ধরবে, সেখান থেকে নেমে তোমরা দেখবে বাইরে টোটো আছে, টোটোকে বললেই হবে ইমামবাড়া যাবো, তোমাদের নামিয়ে দেবে। ইমামবাড়া থেকে যে পয়েন্টে আমরা যাবো সেটা এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 কিলোমিটার। তো সেই পয়েন্টে গিয়ে বলছি ওটা কোথায়। তো এখানে আসো, শীতকালে আসলে আরো ভালো লাগবে, বাট এই টাইমটা তো আসতে পারো ঈদের সময়। বেশ এখন গরমটা অনেক কম আছে, কতদিন ধরে বৃষ্টি বাদল হচ্ছে বলে। তো নিচের দিকে তাকিয়ে হাঁটছি, কোনো সিঁড়ি খুব খারাপ, দেখে দেখে হাঁটতে হচ্ছে। তো চলো তাহলে এখান থেকে ধীরে ধীরে বেরোই,
তারপর তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। চলো। বরফি একটি থিম রেস্টুরেন্ট যা সুপ্রাচীন গোপীগান ভাগাবাইন সিনেমার বরফি ক্যারেক্টারের অনুপ্রেরণায় নামকরণ করা হয়। আমাদের রেস্টুরেন্টে এমবিয়েন্সটা অসাধারণ লেগেছিল। তারপর আমরা ঢুকে অর্ডার করেছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন ও পোলাও, যা খেতে ঠিকঠাক ছিল, মানে খুব একটা ভালো বলবো না, বাট এটা তোমরা যদি নানের সাথে ট্রাই করো আরো বেটার লাগবে। বেশ সুন্দর ভুরিভোজের পর তারপর আমরা আমাদের বাহনের ঠিক কানটা মুলিয়ে দিয়ে সোজা নিয়ে চলে গেছিলাম এক ঐতিহাসিক প্রেম কেন্দ্রে। আমরা কোন জায়গার কথা বলছি তোমরা কি খুব বুঝতে পারছো? এটা কিন্তু বাগবাজার বা শোয়াবাজারে সেই গঙ্গার পাড় না। এটা হলো চন্দননগরের ফেমাস স্ট্যান্ড রোড, যেখানে সেদিনকে সন্ধ্যেবেলা ছিল মৃদু সুন্দর হাওয়া ও অফুরন্ত মানুষের কোলাহলের মধ্যে এক শান্ত নীরব পরিবেশের একটি চাম যেন মনে আলাদা এক অনুভূতি প্রকাশ করে।